হ্যালো স্টুডেন্টস, গণিত প্রকাশ নবম শ্রেণী। আজ তোমাদের 14তম পাঠ। আগের দিন আমরা সকল বাস্তব সংখ্যার দশমিকে বিস্তার সম্ভব এগুলো দেখেছি। এবার আজ আমরা সরলরেখায় 3.256 এই বাস্তব সংখ্যাটা কিভাবে স্থাপন করব সেটা কিন্তু আমরা বুঝে নেব। তাহলে দেখো, 3.256 বাস্তব সংখ্যাটি সরলরেখায় 3 এবং 4-এর মধ্যে আছে। তাই 3 ও 4-এর মধ্যবর্তী সরলরেখাংশকে 10টি সমান ভাগে ভাগ করলাম ও দাগ দিলাম। দেখো, প্রথমে বুঝে নাও, তারপর আমরা নিজেরা করব। একটা সরলরেখা, যেহেতু 3.256, তাহলে এটা নিশ্চয়ই 3 এবং 4-এর মধ্যে থাকবে। তাহলে একটা সরলরেখা, এখানে 0 বিন্দু দিলাম, এখানে 0 বিন্দু, এখানে -1 -2। তাহলে 1 2 3 4 5 6 7 একটা সরলরেখা টানলাম। তাহলে 3 এবং 4 এইটা আমরা কি করলাম, বড় করে নিচে টানলাম। দেখো, 3 এখানে 4, তাহলে মাঝখানটা কী হবে, 3.5। সহজ কথা। এবারে এগুলো তাহলে কী হবে, এখানে 3.1 এর সমান গ্যাপিং, 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 3.9। এবারে 4, 3.9 মানে 0, 40, 4.0 মানে 4। বোঝা গেল? এবারে দেখো আমরা কী করব না, যেহেতু বলছে 3-এর পরে প্রথম দাগে 3.1, তারপরে 3.23 লিখলাম। এবারে তারপরে নেক্সট কী করব, এখানে দেখো 3.2 আছে আর 3.3, কারণ সংখ্যাটা আছে আমার এখানে কত, 3.256। তাহলে এটা দশমিক, এটা নিশ্চয়ই 3.2 এবং 3-এর, কারণ এখানে 56 57 58 99 হলেই 3 হয়ে যাবে। তার মানে কি 3.2 আর 3.3-এর মাঝখানে থাকবে। দেখো, এখানে 3.2 আর 3.3, এইটাকে আমরা বড় করে টানলাম। কি হলো, 3.2 লিখলাম আর 3.3 লিখলাম। তাহলে এর মাঝে কে হবে, এখানে তো 3.20 মানে 20, আর এটা 3.30 মানে 30। তার মানে মাঝখানে 25 হবে, এই যে 25, 3.25। ঠিক আছে? তাহলে এবারে এই মাছগুলো কী হবে, তাহলে এখানে 3.21 অর্থাৎ 21 22 23 24 25, 3.21 3.22 3.23 3.24 3.25। সেরকম এরকম এখানে 3.26 3.27 3.28 3.29, এভাবে পরপর আমরা করে নিলাম। বোঝা গেল? এবারে আমাদের কাজটা কি হলো না, প্রথমে 3.256 যেহেতু 3.2 এবং 2.3-এর মাঝে আছে, তাই 3.2 এবং 3.3-এর মধ্যবর্তী সরলরেখাংশকে 10 ভাগে ভাগ করলাম এবং দাগ টানলাম। তাহলে 3.2-এর পরে প্রথম দাগে থাকবে 3.21, যেটা বললাম আর কি, এরকম 3.329 পর্যন্ত লিখলাম। তারপর নেক্সট হচ্ছে, যেহেতু দেখো সংখ্যাটা বলে 3.256, তাহলে 3.256 মানে কি, মানে 3.256, তারপরে এই যে 5 6 এটা 56, তাহলে 56 থেকে 56টা কোথায় অবস্থিত, এবং দেখো 3.25 আর 3.26, তার মানে 3.250 মানে 250। ধরো আমি এই দিকটা ছেড়ে দিয়ে যদি ধরি 250 আর এটা 260, তাহলে 250 এবং 260 এর মাঝে কী হবে, 250 এবং 260 তো 255। হ্যাঁ, তাই এটা 3.255। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা। তাহলে এই তুমি 3.255 যদি হয়, তাহলে এটা 51 52 53 54 55 56 57 58 59 60। তাহলে 3.25 এবং 3.26কে বড় করে যদি আমি দেখাই, তাহলে 3.25 এবং 3.26-এর মাঝখানে 3.255 থাকবে, এবং
যে পয়েন্টটা আমাদের বলেছে, অর্থাৎ এরপরে দেখো 51, 52, 53, 54, 55, 56, এই 56 পেয়ে গেলাম, 3.256, দেখো 3.256 এই পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করে পি বিন্দুটা পেলাম। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আবার একবার বলছি, পরের অঙ্কতে আবার যখন রিপিটেড হবে তখন বুঝতে পারবে যারা বুঝতে পারোনি। আর যদি বলো তাহলে আমি আবার বলে দেবো। এই পদ্ধতিতে সরলরেখায় কোনো বাস্তব সংখ্যা স্থাপন করাকে কি বলা হয়? এইভাবে যে আতসকারী মানে ম্যাগনিফাই করা গ্লাসের মাধ্যমে দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যাকে সমান ভাগে ভাগ করে বাস্তব সংখ্যাকে অবস্থান করাকে কি বলে? পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি, অর্থাৎ প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশন। ঠিক আছে? তাহলে আমি এই পদ্ধতিতে 4.339, 4.339, 2.401, 5.078 এইগুলো কিন্তু করতে পারবো। কেমন? 4.339 মানে কি? মানে 4 এবং 5-এর মাঝে। এইখানে যেমন দেখো 3.256 মানে 3 এবং 4-এর মাঝে, মানে 3 এবং 4-এর মাঝে এইটাকে ম্যাগনিফাইং করেছি। সেরকম এটাও তাই, ম্যাগনিফাইং করতে হবে 4 এবং 5-এর মাঝে। এটা বলো তো কী করতে হবে? হ্যাঁ, 2 এবং 3-এর মাঝে। এটা কি করব? হ্যাঁ, 5 এবং 6-এর মাঝে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে ওপরে আতস কাজের সাহায্যে আমরা অন্তরটা মানে ডিফারেন্সটা বেছে নিয়ে আমরা সরলরেখাকে 10 ভাগে ভাগ করে সেই আবৃত্ত দশমিক সংখ্যাগুলি প্রতিস্থাপন করতে পারি। এরকম আমি যদি 2.67 আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সরলরেখায় স্থাপন করতে পারবো। কারণ 2.67 এটা মানে কি? মানে 2.677। ঠিক আছে? দেখো এখানে 2.67 সংখ্যাটি সরলরেখায় 2.23, এই 2.3 এর মাঝে অবস্থিত। ঠিক আছে? 2.67 মানে কি? মানে 2 আর 3-এর মাঝে অবস্থিত। যেমন 2 রাখলাম, এখানে 3 রাখলাম। দেখেছি? এইবারে আমরা এর মাঝখানে কী হবে? 2 মানে এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা 2.5 হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে 2.5 যদি এটা হয়, তাহলে প্রত্যেকটা যদি সমান ভাগে ভাগ করি, তাহলে এখানে 1, 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9 এভাবে হলো। এবার দেখো এখানে বলছি 2.67, তাহলে 2.60, 60 থেকে 2.70 মানে 67 আছে, 2.6 আর 2.70। তাহলে এখানে এই মাঝে কী হবে? 2.70 তাহলে 2.65 মানে এই 60 আর এই 70 হয়, তাহলে মাঝে 65 হবে, অর্থাৎ 2.65 মাঝখানে হবে। তাহলে 2.65-এর পরেরটা কী হবে? 2.66, 2.67, 2.68, 2.69। বোঝা গেল? এবার আবার যাব আমরা 2.67 আছে যেহেতু, তাহলে এখানে 2.67, এই 2.67, 67 আর 68 এইটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আবার ভাগ করব। 2.67, 2.68, তাহলে মাঝে কী হবে? এটাকে একটা শূন্য বসিয়ে নাও, তাহলে 670, আর এটা 680, তাহলে 670, 675, তাহলে এখানে 2.675 হলো। তাই 2.67, তার আগেরটা 74, 73, 72, 71, আবার পরেরগুলো 76, 77, 78, 79, 80, 2.8680। বুঝে গেল? তাহলে আমাদের পয়েন্ট কী বলেছে? আমাদের পয়েন্ট বলেছে যে নিখুঁতভাবে মান পাওয়ার জন্য 2.677 এবং 2.688 এর মধ্যবর্তী সরলরেখাকে 10টি সমানভাবে ভাগ করলাম। আবার দেখো আমরা নিখুঁতভাবে যদি আমরা পেতে চাই, তাহলে আমরা এইভাবে 2.677, হ্যাঁ, এবং 2.678 একে ভাগ করলাম। 2.675 মানে 77, মানে 780, আর এই 770, 780, তাহলে এই দুটো সংখ্যা যদি 780, এর মাঝে 775, তাহলে আমরা 2 দশমিক, এটাকে আবার
কী করলাম না 2.675, এটা মিডল, এই মিডিলের পরে কী হবে, এই 6, 7, এটা ধরো 8, তাহলে আমাদের পয়েন্টটা কোথায় আসছে, এই যে এখানে পি বিন্দুটা আসছে। কারণ যেহেতু এখানে বলেছে 2.67, এই যে 2.67, 2.67, এই পয়েন্টটা চলে আসছে সোজা একবারে, যদি লাইন টেনে দিই তাহলে এইখানে আসছে, বুঝলে তো? তাহলে সরলরেখা কি সমানভাবে ভাগ করলাম এবং ওপরের চিত্রে 2.67 সংখ্যাটি প্রতিস্থাপন করে যে বিন্দুটি পেলাম তা 2.677 এবং 2.678-এর বেশি কাছে অবস্থিত, এবং 2.677 এবং 2.678-এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যাও আছে। হ্যাঁ, অসংখ্য আছে। তাহলে এইভাবে আবৃত্ত দশমিকের সামান্য ভগ্নাংশে পরিণত করে সেই সামান্য ভগ্নাংশকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি। ঠিক। এবার একটা সুন্দর বইতে বুঝিয়ে দেওয়া আছে, দেখো। বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করলাম, এক হচ্ছে মূলদ, এক হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যাকে দুভাগে ভাগ করলাম, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করলাম 3 ভাগে, এক হচ্ছে শূন্য, ঋণাত্মক, আর স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। আর ভগ্নাংশকে ভাগ করলাম 2টি ভাগে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আবার ভগ্নাংশকে ভাগ করা যায় কীভাবে না, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশকে ভাগ করা যায় কি, অসীম ভগ্নাংশ, অসীম সসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবার দেখো, সসীম দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে শুদ্ধ সসীম আর মিশ্র সসীম। আর আবৃত্তকে দুভাগে ভাগ করা হয়েছে, শুদ্ধ আবৃত্ত আর মিশ্র আবৃত্ত। তবে এই ছকটা খুব ভালো করে তোমরা পড়ো। তাহলে আজকে আমরা শুধু এইমাত্র বইয়ের পড়াটা পড়লাম, এর পরবর্তী আমরা 1.3 এই কোষে দেখি এটা কিন্তু শুরু করব। নিশ্চয়ই তোমরা পরের দিন ক্লাসে অ্যাটেন্ড করবে। এবং আজকে এই পর্যন্ত আমাদের থিওরি পড়াটা শেষ হয়ে গেল। অঙ্কের থিওরিটি কিন্তু পড়া খুব জরুরি, কারণ বইতে যেগুলো লেখা আছে সেগুলো তোমাদের পক্ষে খুব ভালো হবে পড়লে, তোমরা বুঝতে পারবে। তারপরে এই এক্সারসাইজ অঙ্কগুলো করার সময় আমরা কিন্তু পরপর আবার বুঝে নেব। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।